সরকারি বাংলা কলেজ ঢাকা রসায়ন বিভাগের মাস্টার শ্রেণীর অনলাইন ক্লাস অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা মাস্টার্সের যে স্পেকট্রোস্কোপি যে কোর্সটি আছে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন অফ স্পেকট্রোস্কোপি, অর্থাৎ এই কোর্সটির ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি সম্পর্কে আমি আজকে কথা বলবো। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, এখানে প্রথমত টপিক হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশন, অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর বা ধাপান্তর। এই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। মূলত ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিকে আমরা এটাকে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ইজ অলসো কল্ড ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। আমরা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিকে অতিবেগুনি দৃশ্যমান বর্ণালী বলে থাকি। এখানে আমরা ওয়েভলেন্থগুলো দিয়েছি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ওয়েভলেন্থ আছে, আমরা জানি। ওয়েভলেন্থ অনুযায়ী ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন 7টি অঞ্চলে বিভক্ত। সবথেকে তরঙ্গ দৈর্ঘ্য, ছোট তরঙ্গ দৈর্ঘ্য বা ক্ষুদ্র ওয়েভলেন্থ তোমার সেটা হচ্ছে গামা রশ্মি, তারপরে এক্স রশ্মি, তারপরে আছে ইউভি, তারপরে ভিজিবল, তারপরে আছে আইআর, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ ইত্যাদি এগুলো আছে। তো এখানে ওয়েভলেন্থগুলো দেওয়া আছে। আমরা জানি যে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি মানে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন, ইউভি ভিজিবল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ওয়েভলেন্থ সাধারণত তোমার 200 থেকে 780 বা 800 বলা হয়ে থাকে ন্যানোমিটার। 200 থেকে 780 বা 800 ন্যানোমিটার। এখানে আমরা ইউভি যেটা আল্ট্রাভায়োলেট যেটা রেডিয়েশন, সেটা হচ্ছে 200 থেকে 400 ন্যানোমিটার, এবং যেটা দৃশ্যমান বা ভিজিবল সেটা 400 থেকে 780 বা 800 ন্যানোমিটার। এখানে দেওয়া আছে, এগুলো জানো তোমরা। ভায়োলেটের হচ্ছে 400 থেকে 420 ন্যানোমিটার, ইন্ডিগো 420 থেকে 440 ন্যানোমিটার, ব্লু 440 থেকে 490 ন্যানোমিটার, গ্রিন 490 থেকে 570 ন্যানোমিটার, ইয়েলো 570 থেকে 585 ন্যানোমিটার, এবং অরেঞ্জ হচ্ছে 585 থেকে 620, আর সবশেষে রেড 620 থেকে 780 ন্যানোমিটার। আচ্ছা, আমরা বললাম যে কথাগুলো, যে তড়িৎচুম্বকীয় বর্ণালীর অতিবেগুনি দৃশ্যমান অঞ্চলটি 200 থেকে 800 ন্যানোমিটার পর্যন্ত বিস্তৃত। বর্ণালীর এই অংশ কি করতে পারে? যৌগের ইলেকট্রনের ট্রানজিশন ঘটাতে পারে। যৌগের মধ্যে যে ইলেকট্রন আছে, অর্থাৎ যৌগের মধ্যে 3 ধরনের ইলেকট্রন থাকতে পারে, আমরা বলবো পরে। তাই ইলেকট্রনিক ট্রানজিশন, ইলেকট্রনের যে ট্রানজিশন ঘটে বা ইলেকট্রনের যে স্থানান্তর বা ধাপান্তর ঘটে, সেটা হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের দৃশ্যমান এবং অতিবেগুনি, অর্থাৎ আল্ট্রাভায়োলেট, ভিজিবল এই অঞ্চলের বিকিরণ দ্বারা ইলেকট্রনিক ট্রানজিশন ঘটানো সম্ভব। এখানে আমরা এখানে একটা জিনিস বলে রাখি, যে আমরা যখন ইলেকট্রনীয় বর্ণালী বা ইলেকট্রনীয় শক্তি স্তরের পরিবর্তন ঘটে পদার্থের যখন ইলেকট্রনীয় শক্তি স্তরের পরিবর্তন ঘটে, তখন ইলেকট্রনীয় পরিবর্তনের সাথে সাথে এখানে কিছুটা তোমার ঘূর্ণন বা আবর্তন শক্তি স্তরের পরিবর্তন ঘটে। একই সাথে কম্পন শক্তি স্তরেরও পরিবর্তন ঘটে। এর ফলে সৃষ্ট বর্ণালী বা ধারণকৃত বর্ণালী একটি জটিল আকৃতি ধারণ করে। অর্থাৎ একই সাথে ইলেকট্রনীয় বর্ণালীর সাথে সাথে ভাইব্রেশনাল এবং রোটেশনাল যে স্পেকট্রা সেটা পাওয়া যায়। যার ফলে এই ক্ষেত্রে করা হয় কি, ইলেকট্রনীয় বর্ণালী ধারণ করার জন্য নমুনাকে দ্রবণে, অর্থাৎ দ্রবীভূত অবস্থায় নমুনাকে তরল অবস্থায় পরীক্ষা করা হয় বা বর্ণালী ধারণ করা হয়। এর ফলে হয় কি, তরল অবস্থায় বা দ্রাবকের মধ্যে নমুনাকে নিয়ে যদি বর্ণালী ধারণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, যে এই দেখা যায় যে আবর্তন এবং কম্পন শক্তির পরিবর্তন জনিত যে রেখা, সেগুলোর বিলুপ্তি ঘটে, এবং যে ইলেকট্রনীয় বর্ণালী পাওয়া যায় সেটা প্রশস্ত হয়। প্রশস্ত আমরা দেখাবো পরে চিত্র, এরকম প্রশস্ত ইলেকট্রনীয় বর্ণালী
পাওয়া যায়। তাহলে কি দাঁড়াইলো যে ইলেকট্রনের বর্ণালীতে ইলেকট্রনের ট্রানজিশন ঘটে। ইলেকট্রনের ট্রানজিশন ঘটানোর জন্য কি কি রেডিয়েশন ব্যবহার করা হয়? ইউভি ভিজিবল অঞ্চল বা রিজিয়নের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যবহার করা হয়। এখন এখানে আমরা বললাম বর্ণালী কিভাবে ধারণ করা হয়। বর্ণালী ধারণ করা হয় তরল অবস্থায়। কারণ যদি আমরা তরল অবস্থায় না করি, গ্যাসীয় অবস্থায় বা অন্য কোনো অবস্থায় করি, কঠিন অবস্থায় করি, তাহলে কি হয়? এক্ষেত্রে তোমার আবর্তন শক্তির পরিবর্তন ঘটে ইলেকট্রনীয় শক্তির পরিবর্তনের সাথে সাথে, এবং কম্পনীয় শক্তিরও পরিবর্তন ঘটে, ভাইব্রেশনাল এনার্জিরও পরিবর্তন ঘটে, যার ফলে বর্ণালীর আকার জটিল হয়। এই জটিল আকার পরিহার করার জন্য নমুনাকে দ্রবীভূত অবস্থায় অর্থাৎ তরল অবস্থায় বর্ণালী ধারণ করা হয়। তরল অবস্থায় ধারণ করার ফলে কম্পন এবং আবর্তন যে বর্ণালীর শক্তির যে পরিবর্তন, এই যে এর জন্য যে সৃষ্ট যে রেখা, এগুলো বিলুপ্তি ঘটে, অর্থাৎ এইগুলো আর দেখা যায় না, এবং অবশেষে যে বর্ণালী পাওয়া যায় ইলেকট্রনীয় বর্ণালী, সেটা হচ্ছে প্রশস্ত বর্ণালী পাওয়া যায়। আমরা জানি একটা যৌগের মধ্যে 3 ধরনের ইলেকট্রন থাকতে পারে। সিগমা বন্ধনী থাকে, পাই বন্ধনী থাকে, এবং এছাড়াও সিগমা বন্ধনীতে যে ইলেকট্রন থাকে তাকে আমরা বলি সিগমা বন্ধন বা সিগমা বন্ডিং ইলেকট্রনস। পাই বন্ধনীতে যে ইলেকট্রন থাকে তাকে আমরা বলি পাই বন্ডিং ইলেকট্রনস। এছাড়াও নন বন্ডিং ইলেকট্রনস থাকে, যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না, আমরা জানি। তাহলে আমরা কি জানি যে একটা যৌগের মধ্যে 3 ধরনের ইলেকট্রন থাকতে পারে। একটা হচ্ছে বন্ডিং ইলেকট্রনস, নন বন্ডিং ইলেকট্রনস অ্যান্ড পাই ইলেকট্রনস। এখন ইউভি ভিজিবল অঞ্চলের যে রেডিয়েশন, এটা এই সমস্ত ইলেকট্রনকে এক্সাইটেড করতে পারে, অর্থাৎ এরা কি করে? শক্তি শোষণ করে উচ্চতর শক্তি স্তরে হায়ার এনার্জি লেভেলে উন্নীত হয়, এবং তার সেখান থেকে বর্ণালী সৃষ্টি হয়। তারপরে তারা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এখন এখানে আমরা ইলেকট্রনিক ট্রানজিশন 3 টাইপস অর্থাৎ 3 ধরনের ট্রানজিশন আমরা দেখা যায় বিভিন্ন যৌগে। 3 ধরনের ট্রানজিশন আমরা দেখে থাকি, মানে 3 ধরনের যৌগ ট্রানজিশনের প্রকৃতির উপর ভিত্তি করে 3 ধরনের আমরা যৌগের কথা এখানে বলবো, 3 ধরনের কম্পাউন্ডস এর কথা বলবো। প্রথমত হচ্ছে ট্রানজিশন ইনভলভিং পাই, সিগমা অ্যান্ড এন ইলেকট্রনস, অর্থাৎ পাই ইলেকট্রন আছে, সিগমা ইলেকট্রন আছে, এবং নন বন্ডিং ইলেকট্রনস আছে যে সমস্ত যৌগে, সেখানে ট্রানজিশন ঘটে। এটা সাধারণত জৈব যৌগের ক্ষেত্রে এটা আছে। আচ্ছা, ট্রানজিশন ইনভলভিং চার্জ ট্রান্সফার ইলেকট্রনস। চার্জ ট্রান্সফার অর্থাৎ চার্জ ট্রান্সফার হয়, আমরা কমপ্লেক্স কম্পাউন্ডে পড়েছি জটিল যৌগে, সেখানে রিয়াকশন আছে, চার্জ ট্রান্সফার রিয়াকশনস আছে, সেখানে ওই যে ইলেকট্রনের ট্রান্সফার ঘটে একটা স্পেসিস থেকে আরেকটা স্পেসিসে, অর্থাৎ একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতিতে, সেই ক্ষেত্রে এই ধরনের ট্রানজিশন ঘটে, চার্জ ট্রান্সফার। লাস্ট ওয়ান হচ্ছে ট্রানজিশনস ইনভলভিং ডি অ্যান্ড এফ ইলেকট্রনস, অর্থাৎ ডি অরবিটাল এবং এফ অরবিটালের মধ্যে ইলেকট্রনের ট্রানজিশন যখন ঘটে, এটাও জটিল যৌগে ঘটে থাকে, অর্থাৎ ট্রানজিশন এলিমেন্ট অ্যান্ড ইনার ট্রানজিশন এলিমেন্ট, অর্থাৎ অবস্থান্তর মৌল এবং আন্ত অবস্থান্তর মৌলের ক্ষেত্রে যে সমস্ত জটিল যৌগ, সেই সকল ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটে থাকে। এখানে ট্রানজিশন ইনভলভিং ডি অ্যান্ড এফ ইলেকট্রনস, অর্থাৎ ডি অরবিটালের ইলেকট্রনস এবং এফ অরবিটালের ইলেকট্রনসের মধ্যে স্থানান্তর বা ধাপান্তর বা ট্রানজিশন ঘটে। তাহলে আমরা 3 ধরনের কম্পাউন্ডের কথা বলছি। একটা হচ্ছে ট্রানজিশন ইনভলভিং পাই, সিগমা অ্যান্ড এন ইলেকট্রনস, অর্থাৎ পাই ইলেকট্রন, সিগমা ইলেকট্রন এবং নন বন্ডিং ইলেকট্রনস। ট্রানজিশন ইনভলভিং চার্জ ট্রান্সফার ইলেকট্রনস অ্যান্ড ট্রানজিশন ইনভলভিং ডি অ্যান্ড এফ ইলেকট্রনস। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে অর্গানিক মলিকুলস, জৈব যৌগ যত আছে তারা হচ্ছে ইনভলভিং পাই, সিগমা অ্যান্ড এন ইলেকট্রনস, অর্থাৎ জৈব যৌগের ক্ষেত্রে ওই সিগমা, পাই এবং নন বন্ডিং ইলেকট্রনস আছে। জৈব যৌগের ভিতরে আবার স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড বিভিন্ন ধরনের কম্পাউন্ড আছে। স্যাচুরেটেড কম্পাউন্ডস যেগুলো, তাদের ভিতরে তো ডাবল বন্ড নাই, আমরা জানি। স্যাচুরেটেড কম্পাউন্ডে শুধুমাত্র সিগমা ইলেকট্রন আছে, আর আনস্যাচুরেটেড কম্পাউন্ড যেগুলো,
সেখানে ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, সেখানে পাই ইলেকট্রন আছে, আর এছাড়া নন বন্ডিং ইলেকট্রন তো আছেই। এখন আমরা এখানে তোমার এই যে ইলেকট্রনের ট্রানজিশনটা ঘটে, অর্থাৎ সিগমা থেকে সিগমা স্টার, অর্থাৎ আমরা দেখছি এখানে লিখছি, এখানে বলা যেতে পারে যে বন্ডিং অরবিটাল থেকে তাদের যে অ্যান্টি বন্ডিং অরবিটাল, আণবিক অরবিটাল তত্ত্বে আমরা জানি বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হয়, অ্যান্টি বন্ডিং অরবিটাল। তাহলে এই ট্রানজিশনটা ঘটে কাদের মধ্যে? বন্ডিং টু অ্যান্টি বন্ডিং, এটা মনে রাখতে হবে। বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং অরবিটালে ট্রানজিশনটা ঘটে। অর্থাৎ এখানে আমরা এই যে বললাম যে এখানে অর্গানিক মলিকুল ইনভলভিং তাদের ভিতরে পাই ইলেকট্রন, সিগমা ইলেকট্রন এবং নন বন্ডিং ইলেকট্রনস আছে, তাদের মধ্যে তারা স্যাচুরেটেড কম্পাউন্ড। সেখানে স্যাচুরেটেড কম্পাউন্ডে তোমার দুই ধরনের ট্রানজিশন ঘটতে পারে। একটা হচ্ছে সিগমা বন্ধনী থেকে তার সিগমা স্টার, বন্ডিং অরবিটাল থেকে অ্যান্টি বন্ডিং অরবিটাল ট্রানজিশন ঘটতে পারে, আর একটা হচ্ছে নন বন্ডিং থেকে সিগমা স্টার। এই দুই ধরনের ট্রানজিশন ঘটা সম্ভব। এখন সিগমা থেকে সিগমা স্টার যে ট্রানজিশন, এটা শক্তির পরিমাণ লাগে বেশি, অর্থাৎ এটা শক্তি একটু বেশি লাগে। অর্থাৎ এই শক্তির পরিমাণটা হচ্ছে এখানে বলা আছে যে এটা 200 ন্যানোমিটার বা তার কম। আর এখানে এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের মান যত ছোট হবে শক্তির পরিমাণ তত বেশি হবে। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এনার্জির সম্পর্ক ব্যস্তানুপাতিক। যাই হোক, এখানে আমরা এই যে 200 ন্যানোমিটারের কম সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশনের জন্য শক্তির প্রয়োজন হয়। আমাদের ইউভি রেঞ্জ কিন্তু 200 থেকে আমরা সাধারণত 200 থেকে আমরা 800 পর্যন্ত বা 780 পর্যন্ত আমরা বলেছি। 200 কম যদি হয় তাহলে সিগমা থেকে সিগমা ট্রানজিশন যে মানে যে যার প্রেক্ষিতে যে বর্ণালী সৃষ্টি হয় সেটা কিন্তু বর্ণালী চিত্রে সাধারণত পাওয়া যায় না বা দেখা যায় না। তারপর নন বন্ডিং থেকে সিগমা স্টারে যে ট্রানজিশন ঘটে সেখানে 200 থেকে তোমার শুরু হয়ে 250-এর কম, অর্থাৎ এটা দেখা যায় 250 ন্যানোমিটারের কম তরঙ্গ দৈর্ঘ্যে এই অবস্থানটা ঘটে থাকে। ডাবল বন্ড অবলিক আনস্যাচুরেটেড কম্পাউন্ড, ওই যে বললাম ডাবল বন্ড, ট্রিপল বন্ড বিশিষ্ট যে সমস্ত কম্পাউন্ড আছে, অ্যারোমেটিক কম্পাউন্ড, সেখানে এন থেকে পাই স্টার ট্রানজিশন ঘটতে পারে এবং পাই থেকে পাই স্টার, পাই বন্ধনী যেহেতু আছে তার অ্যান্টি বন্ডিং অরবিটাল আছে, অবশ্যই পাই থেকে পাই স্টার ঘটতে পারে এবং নন বন্ডিং থেকে পাই স্টারে ট্রানজিশন ঘটতে পারে। এখানে 200 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এই ট্রানজিশনটা ঘটে থাকে। এরপরে আর একটা আছে মেটাল লিগ্যান্ড কমপ্লেক্সেস, তাই না? চার্জ ট্রান্সফার রিয়াকশন, ইলেকট্রন মুভস বিটুইন লিগ্যান্ড অ্যান্ড মেটাল। ওই যে কিছুক্ষণ আগে বললাম জটিল যৌগে বা কমপ্লেক্স কম্পাউন্ডে এটা ঘটে থাকে যে মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে চার্জ ট্রান্সফার হয়ে থাকে। এখানে এখানে বলা আছে ওয়ান অ্যাক্ট অ্যাজ ডোনার, একজন দাতা, অ্যান্ড আদার অ্যাজ অ্যাকসেপ্টর, একজন দাতা এবং একজন গ্রহীত হিসাবে কাজ করে। আমরা ওই যে পাই অ্যাসিড লিগ্যান্ড পড়ছি, মনে আছে তোমাদের? অর্থাৎ প্রথমত লিগ্যান্ড মেটালকে ইলেকট্রন দেয়, তাই না? এখানে লিগ্যান্ড সিগমা লিগ্যান্ড হচ্ছে ডোনার হিসাবে কাজ করে, লিগ্যান্ড হচ্ছে তোমার সিগমা বন্ধনী তৈরি করে, সিগমা ডোনার হিসাবে কাজ করে। পরবর্তীকালে মেটালের ডি অরবিটালে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়ে সেটা আবার মেটাল আবার লিগ্যান্ডের অ্যান্টি বন্ডিং অরবিটালে এই ইলেকট্রন ঘনত্ব কিছুটা অপসারিত করে। এই ক্ষেত্রে এখানে ডি পাই পি পাই বন্ধন সৃষ্টি হয় আমরা জানি। সেই ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে যে ওই যে বলা হচ্ছে যে ওয়ান অ্যাক্ট অ্যাজ ডোনার অ্যান্ড অ্যানাদার বা আদার অ্যাক্ট অ্যাজ অ্যাকসেপ্টর। এখানে আবার কিছু ইনঅর্গানিক মলিকুল আছে যেখানে ডি থেকে ডি, এফ থেকে এফ ট্রানজিশন ঘটে থাকে, তাই না? এগুলো ঘটে থাকে এবং ডি এফ এবং এফ অরবিটালে এই যে ট্রানজিশনটা ঘটে এটা হচ্ছে তোমার ইন প্রেজেন্স অফ বা স্প্লিট বাই প্রেজেন্স অফ ডি অরবিটালের আমরা জানি স্প্লিটিং হয়, ডি অরবিটাল দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এফ অরবিটালের স্প্লিটিং ঘটে। জটিল যৌগে তোমরা পড়েছো এই স্প্লিটিংয়ের সময় এখানে ডিডি এফ এফ এই ট্রানজিশনগুলো, এই স্থানান্তরগুলো ঘটে থাকে। এবং অজৈব যৌগের বর্ণালীও পড়েছো ওই যে জটিল যৌগ চ্যাপ্টারে, সেখানে এই জিনিসগুলো বলা আছে। একটা ব্যাখ্যা আসে ডিডি স্থানান্তর এফ এফ স্থানান্তরের শক্তির পরিমাণ নিয়ে একটা ব্যাখ্যা আসে, এখানে যা হোক এখানে আলোচনার বিষয় না, এটা আছে। এখন দেখো এই যে
সিগমা পাই এবং ইলেকট্রনস, এই যে কি বলে নন বন্ডিং ইলেকট্রনস। এখানে আমাদের তোমার রেডিয়েশন অর্গানিক মলিকুল, এখানে তোমার কিছু ফাংশনাল গ্রুপ যাদেরকে আমরা ক্রোমোফোর বলি, সেখানে তোমার এখানে এই ইলেকট্রন এইগুলো থাকার কারণে শক্তি অ্যাবজর্ব করে এবং এখানে তোমার অ্যাবজর্ব করার ফলে এখান থেকে ইলেকট্রনিক ট্রানজিশনগুলো ঘটে। এখানে ওই বাংলাও লেখা আছে কথা, এগুলো লেখা আছে যে বলা আছে দি স্পেকট্রাম অফ এ মলিকুল কন্টেইনিং দিস ক্রোমোফোরস ইজ কমপ্লেক্স। ক্রোমোফোরের ওই যে যেটা হয়, আমি আগেও বলেছি এই কথা, প্রথমত বলে নিয়েছি, এই কারণে যে সুপারপজিশন অফ যে তোমার রোটেশনাল অ্যান্ড ভাইব্রেশনাল ট্রানজিশন অন দ্য ইলেকট্রনিক ট্রানজিশন গিভ এ কম্বিনেশন অফ ওভারল্যাপিং লাইন্স, অর্থাৎ ওই যে একই সাথে ঘূর্ণন এবং আবর্তন, ঘূর্ণন বা আবর্তন এবং কম্পন বর্ণালীর রেখা একই সাথে পাওয়া যাওয়ার কারণে তোমার ওই যে বর্ণালী জটিল হয়। এজন্য এখানে তোমার আমরা ওটাকে অ্যাভয়েড করি লিকুইড অবস্থায় বা দ্রবণে নমুনাকে বা নমুনার বর্ণালী ধারণ করে। এবং তারপরে আমরা এখন আসব যে পসিবল, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স দ্বারা অনুমোদিত যে পসিবল বা সম্ভাব্য যে ট্রানজিশনগুলো ঘটে, অর্থাৎ পাই, সিগমা এবং এন ইলেকট্রন। একটা কথা, আমরা এখানে 3 ধরনের যৌগের কথা বলেছি, এর মধ্যে জৈব যৌগের কথা বলেছি যেখানে তোমার পাই, সিগমা এবং নন বন্ডিং ইলেকট্রন আছে। তারপরে আমরা চার্জ ট্রান্সফারের কথা বলেছি, চার্জ ট্রান্সফার অর্থাৎ সেটা হচ্ছে জটিল যৌগে। আবার বলেছি আমরা ডিডি এবং এফএফ ট্রানজিশন। আমরা এখানে আমাদের আলোচনা শুধুমাত্র জৈব যৌগের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে, আমাদের অজৈব যৌগের ক্ষেত্রে আমরা এখানে যাব না। আমাদের সিলেবাস শুধু জৈব যৌগের জন্য অ্যাপ্লিকেশানগুলো যেগুলো আছে এখানে। তো ঠিক আছে, এখানে দেখো আমরা এই যে ট্রানজিশনগুলো আমরা দেখাইছি এখানে, এখানে এই যে এনার্জি, এটা বন্ডিং অরবিটাল, তারপরে এটাও তোমার পাই সিগমা বন্ডিং অরবিটাল, পাই বন্ডিং অরবিটাল, এটা নন বন্ডিং অরবিটাল। এখান থেকে পাই অ্যান্টি বন্ডিং, সিগমা অ্যান্টি বন্ডিং। এখান থেকে যে ট্রানজিশনগুলো ঘটেছে দেখো এখানে 4 ধরনের ট্রানজিশন দেখাচ্ছি আমরা। সিগমা টু সিগমা স্টার, পাই থেকে পাই স্টার, এন থেকে সিগমা স্টার এবং এন থেকে পাই স্টার। 4 ধরনের ট্রানজিশন আমাদের মনে রাখতে হবে এবং এই 4 ধরনের ট্রানজিশন এখানে ঘটে থাকে। পসিবল বা সম্ভাব্য ট্রানজিশন হচ্ছে এই 4 ধরনের। তাহলে কি হলো, সিগমা টু সিগমা স্টার, পাই থেকে পাই স্টার, তারপরে নন বন্ডিং থেকে সিগমা স্টার এবং নন বন্ডিং থেকে পাই স্টার। আমরা যদি এই দৃশ্যমান অঞ্চলের এই যে ধাপান্তর বা স্থানান্তর এখানে 4 ভাবে ঘটে আমরা বললাম। যেমন দেখো এই যে দেখানো আছে, এটা শক্তির ক্রম অনুযায়ী সাজানো আছে। তরঙ্গ দৈর্ঘ্য এদিকে বৃদ্ধি পাচ্ছে আর শক্তি এদিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সিগমা থেকে সিগমা স্টারের শক্তি লাগে সব থেকে বেশি অবস্থান্তরের জন্য। তারপরে নন বন্ডিং থেকে সিগমা স্টারে তার থেকে কম লাগে, পাই থেকে পাই স্টারে আরও কম লাগে এবং নন বন্ডিং থেকে পাই স্টারে থেকে কম শক্তির প্রয়োজন হয়। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন মিথেন অণু বা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এর ক্ষেত্রে এখানে ট্রানজিশনটা ঘটে সিগমা টু সিগমা স্টার। এখানে কোনো নন বন্ডিং ইলেকট্রন নাই, তাই না? আচ্ছা, এটা মিথাইল ক্লোরাইড, তাই না? এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে তোমার নন বন্ডিং ইলেকট্রন আছে। কোথায় আছে? ক্লোরিন পরমাণুর উপরে নন বন্ডিং ইলেকট্রন আছে। ক্লোরিন পরমাণুর বহিষ্কৃত স্তর ইলেকট্রন 7টা, 1টি ইলেকট্রন দিয়ে এখানে কার্বনের সাথে বন্ধন সৃষ্টি করছে এবং 6টা অর্থাৎ 3 জোড়া ইলেকট্রন রয়ে গেছে। সেই নন বন্ডিং ইলেকট্রন থেকে সিগমা স্টারে ট্রানজিশন ঘটতে পারে। তাহলে সিগমা টু সিগমা স্টার অ্যান্ড নন বন্ডিং টু সিগমা স্টার এই ঘটতে পারে। এটা ফর্মালডিহাইড, এই অণুটা ফর্মালডিহাইড। এই ক্ষেত্রে 4 ধরনের ট্রানজিশনই ঘটতে পারে, কারণ এখানে নন বন্ডিং ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে, সিগমা ইলেকট্রন আছে, 3 ধরনের ইলেকট্রনই এখানে আছে। আমরা বলেছি জৈব যৌগে সিগমা বন্ডিং, পাই বন্ডিং এবং নন বন্ডিং 3 ধরনের ইলেকট্রন থাকার কারণে এখানে সবগুলি ট্রানজিশনই ঘটতে পারে বা ঘটে থাকে। একটা তালিকা দিয়েছি আমরা এখানে, তালিকায় এখানে আমরা বলেছি যেসব কথাগুলো বলা হয়েছে তালিকা আকারে সেটা দেওয়া আছে। এখানে অবস্থান্তর বা ট্রানজিশন, তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার,
উদাহরণ দিচ্ছি আমরা। সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশন ঘটে সাধারণত। এর তোমার তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণটা হচ্ছে 200 থেকে ছোট, এনার্জি বেশি সব থেকে, এটা সম্পৃক্ত হাইড্রোকার্বনে ঘটে থাকে। তারপরে নন বন্ডিং থেকে সিগমা স্টার, এটা 160 থেকে 260-এর মধ্যে ঘটে থাকে। এটা এই যে উদাহরণ দেওয়া আছে এখানে পানি, তারপরে মিথাইল ক্লোরাইড, তারপরে তোমার মিথানল, তারপরে মিথাইল অ্যামিন ইত্যাদি এরকম অণুর ক্ষেত্রে এগুলো ঘটে থাকে। পাই টু পাই স্টার, এখানে অবশ্যই পাই বন্ধন থাকতে হবে। পাই টু পাই স্টার ধরতে গেলে মাস্ট যে কন্টেইনিং কম্পাউন্ড কন্টেইনিং পাই বন্ড, অর্থাৎ এখানে পাই বন্ড থাকতে হবে। অর্থাৎ অ্যালকিনে আছে, অ্যালকাইনে আছে, অ্যারোমেটিক যৌগে আছে, আরও অন্যান্য যৌগ আছে, অ্যালডিহাইড আছে, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড আছে ইত্যাদি এগুলোতে আছে। আচ্ছা যাই হোক, এখানে এন থেকে সিগমা স্টার কার্বনিল যৌগে আছে, নাইট্রেট যৌগে আছে, নাইট্রেট আছে, কার্বক্সিল মূলক আছে, কার্বক্সিল যৌগে আছে ইত্যাদি যৌগে আছে, তাই না? কার্বক্সিলিক অ্যাসিড আছে ইত্যাদিতে আছে। এইগুলো হচ্ছে তোমার যেগুলো আমরা বললাম সেইগুলো। এখন এখানে ওই যে কথাগুলো বলা হয়েছে সেগুলো লেখা আছে। সিগমা টু সিগমা স্টার ট্রানজিশন, এখানে সিগমা থেকে সিগমা অ্যান্টিবন্ডিং অরবিটালে যায়। আমাদের বলা কথা এখানে এনার্জি বেশি দরকার হয়, এই যে লার্জ এনার্জি দরকার হয়। এখানে একমাত্র সিএইচ বন্ড আছে, তাই না? এবং অনলি আন্ডারগো সিগমা টু সিগমা স্টার ট্রানজিশন। এখানে এই যে অ্যাবজর্পশন যে ম্যাক্সিমাম অর্থাৎ ল্যামডা সর্বোচ্চ শোষণ, যেটা শক্তির শোষণ, সেটা 125 ন্যানোমিটারে ঘটে থাকে। এবং এটা 125 ন্যানোমিটারে ঘটে থাকে বলে আমি কিছুক্ষণ আগেও বলেছি এটা বর্ণালী চিত্রে আসে না। বর্ণালী চিত্র, ইউভি ভিজিবল বর্ণালী চিত্র 200 থেকে 700 ন্যানোমিটারের স্কেলটা আছে 200 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে, এই জন্য এখানে আসে না। এন থেকে সিগমা ট্রানজিশন যেটা, এটা স্যাচুরেটেড কম্পাউন্ড হতে পারে যাদের তোমার নন বন্ডিং ইলেকট্রন আছে। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম পানি, অ্যামোনিয়া, অ্যালকোহল, তারপরে মিথাইল ক্লোরাইড ইত্যাদি। এই সমস্ত মিথাইল অ্যামিন যেখানে নন বন্ডিং ইলেকট্রনস আছে, এখান থেকে নন বন্ডিং টু সিগমা স্টার ট্রানজিশন ঘটে। এই ট্রানজিশনগুলো ওই সিগমা টু সিগমা স্টারের থেকে কম শক্তির প্রয়োজন হয় তুলনামূলকভাবে। এখানে দেওয়া আছে ওয়েভলেন্থের রেঞ্জে আছে 150 থেকে 250, কোনো কোনো বইতে 260ও দেওয়া আছে, কোনো কোনো বই ইত্যাদি কম বেশি আছে, এগুলো সবই ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার এই যে এই সিগন্যালগুলো বর্ণালীতে অর্থাৎ খুব স্মল ছোট আকৃতির হয়ে থাকে। আচ্ছা যাই হোক, এরপরে আছে নন বন্ডিং টু সিগমা স্টার এবং পাই টু পাই স্টার ট্রানজিশন। অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে তোমার নন বন্ডিং ইলেকট্রন এবং পাই ইলেকট্রন কি করে, তাদের পাই যে অ্যান্টিবন্ডিং অরবিটাল এক্সাইটেড অবস্থায় সেই অরবিটালে চলে যায়, তাই না? এটা চলে যায় এবং এখানে এই রিজিয়নটা হচ্ছে 200 থেকে মোটামুটি 700 ন্যানোমিটারের মধ্যে। এবং এই ট্রানজিশনে শক্তি কম লাগে। তা যৌগে যদি নন বন্ডিং ইলেকট্রন এবং পাই ইলেকট্রন থাকে তাহলে অবশ্যই সেখানে পাই টু পাই স্টার এবং এন টু পাই স্টার ট্রানজিশন অবশ্যই ঘটবে, তাই না? এটা অবশ্যই ঘটবে। এখন আমাদের এটা গেল, এগুলো সাধারণ কথাবার্তা, তোমাদের ধারণাও আছে। এখন আমরা আসব কিছু ডেফিনেশনস আছে এখানে, ইম্পর্টেন্ট ডেফিনেশনস, এইগুলোই এই বারবারই আমাদের এখানে আসবে। প্রথম ডেফিনেশন যেটা, প্রথম যে সংজ্ঞা যে টার্ম যেটা ক্রোমোফোর্স, ক্রোমোফোর এর বাংলায় ক্রোমোফোর, ইংরেজিতেও ক্রোমোফোর বলা হয়। এখানে বলা আছে অ্যানি আইসোলেটেড কোভ্যালেন্টলি বন্ডেড গ্রুপ দ্যাট শোজ এ ক্যারেক্টারিস্টিক্স অ্যাবজর্পশন ইন দ্য ইউভি ভিজিবল রিজিয়ন, অর্থাৎ ইউভি ভিজিবল অঞ্চলে যে সমস্ত কোভ্যালেন্ট বন্ডযুক্ত আইসোলেটেড গ্রুপ শক্তির শোষণ করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, তাদেরকে বলি আমরা ক্রোমোফোর। অন্যভাবে বলা যায় যে পার্ট অফ মলিকুল রেসপন্সিবল ফর অ্যাবজর্পশন, অর্থাৎ মলিকুলের যে অংশ বা অণুর যে অংশ তোমার শোষণ, রেডিয়েশন শোষণের জন্য দায়ী, রেডিয়েশন শোষণের জন্য দায়ী, সেই অংশটাকে বলা হচ্ছে ক্রোমোফোর, আর কিচ্ছু না। তাহলে একটা মলিকুলের কিছু অংশ যার কারণে মলিকুলটা ইউভি ভিজিবল রিজিয়ন থেকে রেডিয়েশন শোষণ করে, সেই অংশকে বলা হচ্ছে ক্রোমোফোর। যেমন
এখানে দেওয়া আছে দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড একটা অংশ, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এখানে কার্বন নাইট্রোজেন এই যে ডাবল বন্ড এই সমস্ত ইত্যাদি, কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড ইত্যাদি, এই সমস্ত তোমার গ্রুপগুলো হচ্ছে ক্রোমোফোর। এখন আমরা বলতে পারি এক বা একাধিক অসম্পৃক্ত বন্ধনী, এক বা একাধিক অসম্পৃক্ত বন্ধনী বা গ্রুপ যারা যৌগে বর্ণ সৃষ্টির জন্য দায়ী তাদেরকে আমরা ক্রোমোফোর বলতে পারি। এক বা একাধিক তোমার গ্রুপ যারা বর্ণ সৃষ্টির জন্য দায়ী যৌগের মধ্যে আছে তাদেরকে আমরা বলি ক্রোমোফোর। অথবা বিভিন্নভাবে বলা যায় যৌগের সাথে সমযোজী বন্ধনে যুক্ত যে সকল গ্রুপ অতিবেগুনি দৃশ্যমান অঞ্চলের বিকিরণ শোষণ করে তাদেরকেও ক্রোমোফোর বলা হয়। এবং ক্রোমোফোর ধারণকারী যে যৌগ তাকে বলা হয় ক্রোমোজেন। শব্দটি একটু নতুন, ক্রোমোজেন বলে, ক্রোমোফোর বহনকারী যৌগটিকে বলা হয় ক্রোমোজেন। তাহলে ক্রোমোজেন হচ্ছে যৌগ আর ক্রোমোফোর হচ্ছে যৌগের একটি অংশ যেখানে কোভ্যালেন্ট বন্ড থাকবে এবং যে অংশের জন্য যৌগটি ইউভি অ্যাক্টিভ হবে, অর্থাৎ ইউভি ভিজিবল রিজিয়ন থেকে রেডিয়েশন শোষণ করার ক্ষমতা রাখে। আবার বলা আছে অর্থাৎ যে সকল সমযোজী বন্ধনযুক্ত অসম্পৃক্ত গ্রুপ ইলেকট্রনিক অবস্থান্তরের জন্য দায়ী তাদেরকেও বলা হচ্ছে ক্রোমোফোর। দেখো কতভাবে বলা যায়। প্রথমত বললাম যে রেডিয়েশন শোষণের জন্য যারা দায়ী তাদেরকে ক্রোমোফোর বলে। তার আগে বলা হয়েছে যে কোভ্যালেন্ট বন্ডযুক্ত যৌগের সাথে যুক্ত একটা অংশ যারা বিকিরণ শোষণ করে তাদেরকে বলা হচ্ছে ক্রোমোফোর। তারপরে অতিবেগুনি দৃশ্যমান অঞ্চলের বিকিরণ শোষণ করে এদেরকে বলা হচ্ছে শোষণ করে ক্রোমোফোর বলে। তারপরে তোমার বলা হচ্ছে যে সকল সমযোজী বন্ধনযুক্ত অসম্পৃক্ত গ্রুপ ইলেকট্রনিক স্থানান্তর বা অবস্থান্তর অর্থাৎ ট্রানজিশন যেটা বলছি আমরা দেখাইলাম 4 ধরনের ইলেকট্রনিক ট্রানজিশন, এই সমস্ত স্থানান্তরের জন্য দায়ী থাকে তাদেরকে বলা হয় ক্রোমোফোর, তাই না? তাহলে সব কথার অর্থ কিন্তু একই দাঁড়াচ্ছে যেভাবেই বলা হোক না কেন। এখানে ক্রোমোফোরের এই যে সংজ্ঞা আমরা বললাম, উদাহরণ দিয়েছিলাম আগে, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, নাইট্রো গ্রুপ ইত্যাদি গ্রুপ আমরা দিয়েছিলাম, এগুলো সংজ্ঞা অনুযায়ী ক্রোমোফোর। তাহলে এই অনুসারে এগুলো কোথায় থাকে? কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, অ্যালকিনে থাকে, বেনজিনে থাকে, অ্যালডিহাইডে থাকে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কিটোনে থাকে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, নাইট্রোবেনজিনের মধ্যে নাইট্রোজেন অক্সিজেন বন্ড আছে, ডাবল বন্ড আছে। এই সমস্ত যৌগগুলো হচ্ছে ক্রোমোজেন, তাই না? কি বললাম? অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, অ্যারোমেটিক যৌগ বেনজিন বলতে, তারপরে অ্যালডিহাইড, কিটোন, নাইট্রোবেনজিন, নাইট্রাইল অর্থাৎ সায়ানাইড, তারপরে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, এসবই হচ্ছে ক্রোমোজেন, তাই না? আর এদের সাথে যুক্ত গ্রুপগুলো হচ্ছে ক্রোমোফোর। আশা করা যায় মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন ক্রোমোফোরকে 2 ভাগে ভাগ করা হয়। ক্রোমোফোরের আবার ভাগ আছে, ক্রোমোফোর 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে পাই ইলেকট্রনধারী, যেখানে পাই থেকে পাই স্টার ট্রানজিশন ঘটে, অর্থাৎ পাই থেকে পাই স্টার ট্রানজিশন ঘটে থাকে, সেই ধরনের এক ধরনের ক্রোমোফোর। আর একটা হচ্ছে পাই ইলেকট্রন এবং নন বন্ডিং ইলেকট্রন, অর্থাৎ 2 ধরনের ইলেকট্রন থাকবে, পাই অ্যান্ড নন বন্ডিং, তাই না? পাই ইলেকট্রন থাকবে, নন বন্ডিং ইলেকট্রন থাকবে। এখানে পাই টু পাই স্টার এবং নন বন্ডিং টু পাই স্টার অবস্থান্তর ঘটবে, এটা এক ধরনের ক্রোমোফোর। এখন আমরা একটা তালিকা দিয়েছি, এরপরে তালিকার মধ্যে এখানে আমরা দেখিয়েছি, দেখো এখানে অনেকগুলো। এটা অ্যালকোহল, এখানে কিন্তু নন বন্ডিং ইলেকট্রন আছে কিন্তু পাই ইলেকট্রন নাই। এখানে এই যে নন বন্ডিং টু সিগমা স্টার কততে ঘটে? আরও ট্রানজিশন ঘটতে পারে, তা আমরা সেটা দেখাইছি, প্রধানগুলো দেখাইছি 180 ন্যানোমিটার, তাই না? এটাতে ঘটে। তারপরে এটা স্টার, এখানেও কিন্তু পাই বন্ধনী নাই, এখানে নন বন্ডিং আছে, এখানে অক্সিজেন পরমাণুর উপরে 2 জোড়া ইলেকট্রন আছে, এখানেও কিন্তু দেখো এই ধরনের ট্রানজিশন ঘটে এবং তরঙ্গ দৈর্ঘ্য একই। অ্যামিনের ক্ষেত্রে একই ঘটনা, এখানেও কোনো পাই বন্ড নাই, এখানেও তোমার একটু বেশি, এখানে নাইট্রোজেন এর উপরে নন বন্ডিং ইলেকট্রন আছে, এখানে সামান্য একটু নাইট্রোজেনের উপরে থাকার কারণে এখানে একটু বেশি লাগছে তরঙ্গ, মানে শক্তি কম, এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে শক্তি কম। অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আকৃতি বড়, নাইট্রোজেনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি
বেশি, সুতরাং এখানে আকর্ষণ বেশি। এখান থেকে ট্রানজিশন ঘটতে গেলে শক্তি একটু বেশি লাগবে, ঘটনাটা এরকম। তারপরে এখানে দেখো, এখানে সালফার, অক্সিজেনের জায়গায় সালফার, অ্যালকাইল গ্রুপের সাথে সালফার যুক্ত আছে। এখানে তরঙ্গ দৈর্ঘ্য আরও বেশি, মানে শক্তি আরও কম এই ঘটে। এখানে ডাবল বন্ড, এখানে পাই টু পাই স্টার ঘটে, এখানে 175-এ, এখানেও ট্রিপল বন্ড, এখানে 170, এখানে দেখো নাইট্রোজেন, এখানে 160, এগুলো দেওয়া আছে। এখানে নাইট্রোজেন ডাবল বন্ড, এখানে 340। ল্যামডা ম্যাক্সিমাম মানে তোমার এটা সর্বোচ্চ শোষণ। ল্যামডা ম্যাক্সিমাম, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, সর্বোচ্চ শোষণ। এখানে নাইট্রো গ্রুপে এখানে 271, অ্যালডিহাইডে দেওয়া আছে। দেখো 2 ধরনের ট্রানজিশনে কত কত ঘটে। কিটোনে দেওয়া আছে, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া আছে, এখানে এস্টারে দেওয়া আছে, তারপর অ্যামিনে দেওয়া আছে, আরও আছে এরকম। এই তালিকাটা দেখলে এই যে ট্রানজিশনগুলো ঘটে, আমরা কিন্তু পড়বো অ্যাপ্লিকেশনস, অর্থাৎ আমাদের প্রয়োগ পড়তে হবে। আমাদের কিছু যৌগ দেওয়া থাকবে, পরীক্ষার সময় দেওয়া থাকে, কিছু যৌগ উল্লেখ করে দেওয়া থাকে। যেমন ধরো বলা থাকলো তোমার একটা কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া থাকলো, প্রোপানোয়িক অ্যাসিড, এখানে কি কি ধরনের ট্রানজিশন ঘটতে পারে। অথবা একটা ভ্যালু দেওয়া থাকলো যে একটা কার্বক্সিলিক অ্যাসিডে এখানে এত মানে ট্রানজিশনটা ঘটে। সুতরাং এখানে ট্রানজিশনের প্রকৃতিটা কি, এর থেকে পাই স্টার, এগুলো আমাদের একটু ধারণায় থাকতে হবে। এরপরে আসছে আরেকটা সঙ্গে, আনাদার যে ডেফিনেশন, অক্সোক্রোম। অক্সোক্রোম, এটা অক্সোক্রোম হচ্ছে যে কোনো গ্রুপ, এটা ক্রোমোফোর না, ক্রোমোফোরের মতো কাজ করে না, কিন্তু এরা কি করে, এরা যৌগে উপস্থিত থেকে ক্রোমোফোরের যে অ্যাবজর্পশন অর্থাৎ শোষণ, এই শোষণের উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ কি প্রভাব বিস্তার করে? অক্সোক্রোম ইজ ডিফাইন্ড অ্যাজ এ গ্রুপ হুইচ ডাজ নট ইটসেলফ অ্যাক্ট অ্যাজ এ ক্রোমোফোর, ক্রোমোফোরের মতো কাজ করে না, but whose presence brings about a shift of that absorption band towards the red end of the spectrum, অর্থাৎ লঙ্গার ওয়েভলেন্থের দিকে। তাহলে অক্সোক্রোম কি করে? অক্সোক্রোম ক্রোমোফোর না, কিন্তু ক্রোমোফোরের সাথে যুক্ত থেকে তোমার শোষণটাকে দীর্ঘ তরঙ্গের দিকে ধাবিত করে। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য মানে ভিজিবলের দীর্ঘ তরঙ্গ বলতেই বড় তরঙ্গকার, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য রেড, অর্থাৎ রেডের দিকে ধাবিত হয়। রেড পর্যন্ত যাক না যাক সেটা পরের কথা। অর্থাৎ সে যে তার যে ম্যাক্সিমাম যে অ্যাবজর্পশন, শোষণ যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যটাকে লঙ্গার ওয়েভলেন্থের দিকে নিয়ে যায়। কে নিয়ে যায়? অক্সোক্রোম। এরা ওই তরঙ্গ দৈর্ঘ্যকে দীর্ঘায়িত করে। তা লাল আলোর দিকে যায় বলে রেড এন্ড বলা হচ্ছে, লাল প্রান্ত, রেড প্রান্ত। এটাকে আর একটা নামও বলা হয়, রেড শিফট বলা হয়, সেটা পরে আসছে। আমরা রেড শিফট ঘটাই, অক্সোক্রোম রেড শিফট ঘটাই, অর্থাৎ অক্সোক্রোম কালার এনহ্যান্সিং গ্রুপ, অর্থাৎ এখানে। তাহলে দেখো এখানে অক্সোক্রোম উদাহরণ দিয়ে হয়েছে, ওইস গ্রুপ, ওয়ার গ্রুপ, NH2 অ্যামিন গ্রুপ, সেকেন্ডারি অ্যামিন গ্রুপ, টার্সিয়ারি অ্যামিন গ্রুপ, থায়ো অ্যালকোহল গ্রুপ, SH ইত্যাদি। তাহলে যে সকল গ্রুপ যাদের নিজস্ব বিকিরণ শোষণের কোনো ক্ষমতা নাই, বিকিরণ শোষণ করে কিন্তু ক্রোমোফোর, আর অক্সোক্রোম কী করে? শোষণ করার ক্ষমতা বৃদ্ধি করে। অর্থাৎ যে সকল গ্রুপ তাদের নিজস্ব বিকিরণ শোষণের ক্ষমতা নেই, তবে অণুতে এদের উপস্থিতির ফলে ক্রোমোফোরের বিকিরণ শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাদেরকে বলা হচ্ছে অক্সোক্রোম। অর্থাৎ অক্সোক্রোম ক্রোমোফোরের রঙিন করা বা রঞ্জন করার ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে কি দাঁড়ালো? দুইটা সঙ্গে আমরা পড়লাম, আরও দুইটা না, আরও চারটে আছে। প্রথমটা বললাম ক্রোমোফোর, বুঝতে পেরেছে বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ ক্রোমোফোরই কিন্তু রেডিয়েশন বা বিকিরণ শোষণ করে। আর অক্সোক্রোম কি করে? রেডিয়েশন বা বিকিরণ শোষণ যেটা করে, সেই শোষণটাকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য দিকে ধাবিত করায়। অক্সোক্রোম ক্রোমোফোরের রঙিন করার ক্ষমতা বা বর্ণ মানে রঞ্জন ক্ষমতা যেটা, সেটাকে বৃদ্ধি করে। আমরা এই যে বললাম, এই সমস্ত গ্রুপ যারা এখানে আছে এরা হচ্ছে তোমার
ইয়ে যে অক্সোক্রোম যেগুলো বললাম। তাহলে এখন অক্সোক্রোম হলো ক্রোমোফোরে যুক্ত প্রতিস্থাপক যা রেড শিফট বা ব্যথক্রমিক শিফট ঘটায়। রেড শিফটের আরেক নাম হচ্ছে ব্যথক্রমিক শিফট পরিবর্তন ঘটায়। ব্যথক্রমিক শিফট ঘটায় এরা। রেড শিফট বললেও হবে, ব্যথক্রমিক শিফট বললেও হবে। অক্সোক্রোম হলো ক্রোমোফোর যুক্ত প্রতিস্থাপক যা রেড শিফট বা ব্যথক্রমিক পরিবর্তন ঘটায়। ওই যে আমরা গ্রুপগুলো আগে বলছি, অ্যালকোহলিক গ্রুপ, তারপরে স্টার গ্রুপ, তারপরে তোমার প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন, থাইওল প্রভৃতি গ্রুপ। এরা ক্রোমোফোর নয়, কিন্তু ক্রোমোফোরের সাথে যুক্ত থেকে ক্রোমোফোরের শোষণ ব্যান্ডের দৈর্ঘ্য এবং ব্যান্ডের তীব্রতা বৃদ্ধি করে। কারণ অক্সোক্রোম গ্রুপগুলোতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। দেখো এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই যে এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে, অক্সিজেন, অক্সিজেন, নাইট্রোজেন, 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 সালফার, এখানে সব মুক্ত জোড় ইলেকট্রন আছে। এবং এই মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে কি হয়, এরা দ্বিবন্ধনযুক্ত ক্রোমোফোরের সাথে যুক্ত হয়ে বিষম তোমার পরমাণু হতে মুক্ত জোড় ইলেকট্রন দ্বিবন্ধনের সাথে রেজোন্যান্সে অংশগ্রহণ করায়। অর্থাৎ রেজোন্যান্সে যখনই অংশগ্রহণ করবে, মুক্ত জোড় ইলেকট্রনগুলো আবার দ্বিবন্ধন আছে, এই সমস্ত দ্বিবন্ধনের সাথে মুক্ত জোড় ইলেকট্রনের বা দ্বিবন্ধন না থাকলেও ওই মুক্ত জোড় ইলেকট্রন তোমার দ্বিবন্ধন সৃষ্টি করে এখানে রেজোন্যান্স সৃষ্টি করে। রেজোন্যান্স সৃষ্টি করার মানেই এখানে তোমার কনজুগেশন বৃদ্ধি পায়। কনজুগেশন বৃদ্ধি পাওয়ার ফলে শক্তির মান ক্রমান্বয়ে হ্রাস পায়, বন্ধন দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পায়। এই ধরনের শোষিত বিকিরণের তরঙ্গ বৃদ্ধি পায় এবং এটাকে বলা হচ্ছে রেড শিফট। এখানে আমরা ক্রোমোফোর এবং অক্সোক্রোমের একটা তুলনামূলক আলোচনা এখানে আমরা করেছি, একটা স্পকে আমরা দিয়েছি। দেখো এটা সুবিধা হবে। এখানে আমরা প্রথমে একে বলেছি কোন যৌগের সাথে সমযোজী বন্ধনে যুক্ত যে সকল গ্রুপ ইউভি ভিজিবল অঞ্চলের বিকিরণ শোষণ করে তারাই হচ্ছে তোমার ক্রোমোফোর। আর যে সকল গ্রুপ ক্রোমোফোরের সাথে যুক্ত থেকে শোষণ ব্যান্ডের তীব্রতা বৃদ্ধি করে তাদেরকে বলা হচ্ছে অক্সোক্রোম। ঠিক আছে। 2 নম্বরে বলেছি এরা নিজেরা ক্রোমোফোর নিজেরা বিকিরণ শোষণ করে, আর অক্সোক্রোম নিজেরা বিকিরণ শোষণ করে না। ক্রোমোফোর হচ্ছে নিজেরা বিকিরণ শোষণ করার কারণে একটি শোষণ ব্যান্ড প্রদান করে, আর অক্সোক্রোম যেহেতু বিকিরণ শোষণ করে না, অতএব শোষণ ব্যান্ড প্রদান করার কোনো প্রশ্নই ওঠে না। তবে তরঙ্গ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটিয়ে এই যে রেড শিফট লাল সরণ ঘটায়। ক্রোমোফোর বর্ণ প্রদান করে আর অক্সোক্রোম উৎপন্ন বর্ণের তীব্রতা বৃদ্ধি করে। কেন? ওই যে রেডের দিকে যাচ্ছে ক্রমান্বয়ে, বর্ণের তীব্রতা ওই দিকে বৃদ্ধি করে, যাকে হাইপারক্রমিক প্রভাব বলে, সেটা আমরা পরে আসতেছি। এখানে ওই যে এবার আমরা বলছিলাম যে কথা রেড শিফট আর ব্লু ব্যথক্রমিক শিফট। ব্লু শিফট পরে আছে, রেড শিফট অর্থাৎ এটাকে ব্যথক্রমিক শিফট বলা হয়। রেড শিফট এর শিফট টু লঙ্গার ওয়েভলেন্থ, অর্থাৎ যে সরণ তো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের দিকে ধাবিত হয় তাকেই বলা হচ্ছে রেড শিফট। বড় তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সর্বাধিক অবশোষণ বা শোষণের স্থান পরিবর্তনকে বলা হচ্ছে রেড শিফট বা ব্যথক্রমিক শিফট। আমরা একটু বলেছি দ্রাবকের পোলারিটি কম হয়ে গেলে কার্বনিল যৌগের ক্ষেত্রে পাই টু পাই স্টার যে ট্রানজিশন ঘটে, সেখানে তোমার সর্বোচ্চ শোষণ বড় তরঙ্গ দৈর্ঘ্যের দিকে অর্থাৎ লঙ্গার ওয়েভলেন্থের দিকে ধাবিত হয়। এক্ষেত্রে তোমার রেড শিফট বা ব্যথক্রমিক শিফট দেখা যায়। এবার আসছি আমরা হিপসোক্রমিক শিফট, যেটাকে ব্লু শিফট বলা হয়। এর উল্টা ব্লু শিফট হচ্ছে প্রথমে ওই যে তোমার নীল সরণ বলা হয় যেটাকে, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তোমার নীল আলোর দিকে চলে যায়, অর্থাৎ উল্টা দিকে যায়, পিছন দিকে যায়। তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সর্বাধিক অবশোষণের স্থান যে পরিবর্তন হয় সেটাকেই বলা হচ্ছে ব্লু শিফট বা হিপসোক্রমিক শিফট, তাই না? এখানে অর্থাৎ কম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সর্বাধিক অবশোষণের স্থান পরিবর্তনকে ব্লু শিফট বা হিপসোক্রমিক শিফট বলা হয়। এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি যেটা বোঝার জন্য, একটু ক্লিয়ার করার জন্য। বেনজিন এবং অ্যানিলিন দুটা যৌগ সবাই পরিচিত, আমরা জানি। এদের তোমার ল্যামডা ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ শোষণের মান যথাক্রমে 250 ন্যানোমিটার, 280। বেনজিনে 250 আর তোমার অ্যানিলিনে 280 ন্যানোমিটার।
বেনজিনে কোনো অক্সক্রম যুক্ত নাই, আছে কি? বেনজিন তো C6H6, এটা তো তোমার কোনো একটাই রিং এবং এখানে কোনো অক্সক্রম যুক্ত নাই। কিন্তু অ্যানিলিনে কিন্তু অক্সক্রম যুক্ত আছে, ওই যে অ্যানিলিন NH2 গ্রুপ যুক্ত আছে এখানে। সুতরাং এখানে তোমার বেনজিনে কোনো অক্সক্রম যুক্ত না থাকার কারণে ল্যামডা ম্যাক্সিমামের মান অ্যানিলিনের তুলনায় কম। আমরা বলেছি না যে অক্সক্রম কি করে? শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, অর্থাৎ কম। আচ্ছা, অ্যানিলিনে এই যে অ্যামিনো গ্রুপের উপর নাইট্রোজেন পরমাণুর যে নিঃসংযোজক ইলেকট্রন আছে, এটা বেনজিন চক্রের সাথে পাই ইলেকট্রনের সাথে তোমার ওই যে রেজোন্যান্সে অংশগ্রহণ করে, অর্থাৎ কনজুগেটেড থাকে। কনজুগেটেড থাকার কারণে ল্যামডা ম্যাক্সিমামের মান বেশি হয়, অর্থাৎ কম শক্তি লাগে। ল্যামডা ম্যাক্সিমাম বেশি মানে শক্তি কম লাগে। এক্ষেত্রে নাইট্রোজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোন্যান্সে অংশগ্রহণ করে এবং চক্রের স্থায়িত্ব বৃদ্ধি করে। যাই হোক, অন্যদিকে অ্যানিলিনকে যদি আমরা কোনো অ্যাসিড দ্বারা প্রোটনেটেড করে দিই, প্রোটনেটেড অর্থাৎ প্রোটন যুক্ত করে দিই, কোনো অ্যাসিডের সাথে অ্যানিলিন খাট ধরবি, কোনো অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত করলে এখানে একটা এই আয়নটি তৈরি হয়। প্রোটনিত করলে অর্থাৎ প্রোটনেটেড অ্যানিলিন যেটা, সেটা এখানে একটা প্রোটন যুক্ত করে ওই যে নাইট্রোজেনের লং পেয়ার ইলেকট্রনের সাথে প্রোটন যুক্ত হয়। এবং এটা যদি করে দিতে পারি তাহলে এখানে কিন্তু কোনো রেজোন্যান্স ঘটবে না, কারণ নাইট্রোজেনের লং পেয়ার ইলেকট্রন বেনজিন চক্রে প্রবেশ করতে পারবে না। তখন কি হবে? তখন দেখা যায় যে নাইট্রোজেন পরমাণু নিঃসঙ্গ জোড় ইলেকট্রন তোমার না থাকার কারণে এখানে কনজুগেশন থাকে না। এই অবস্থায় ল্যামডা ম্যাক্সের মান হ্রাস পেয়ে 203-এ পরিণত হয়, 203-এ পরিণত হয়, কমে যায়, তাই না? এটা এখানে আগেরটা ছিল ওই যে বেনজিন থেকে অ্যানিলিন যেটা, সেটা ছিল তোমার বেশি। আবার এই যে অ্যানিলিনে যা ছিল রেজোন্যান্স না ঘটার কারণে এখানে কমে যাচ্ছে, এখানে ব্লু শিফট হচ্ছে এখানে ঘটনাটা। তারপরে আসছে হাইপারক্রমিক ইফেক্ট। এটা কিছু না, হাইপারক্রমিক প্রভাব হচ্ছে এর কারণে অবশোষণ বা সর্বোচ্চ শোষণের যে তীব্রতা এটা বৃদ্ধি পায়, আর কিছু না, হাইপারক্রমিক প্রভাব। তারপরে হিপসোক্রমিক বা এটা হাইপারক্রমিক বা হিপসোক্রমিক, আর হাইপোক্রমিক ইফেক্ট বলা হয় যেটাকে। হাইপোক্রমিক ইফেক্ট এটা ডিক্রিজ ইন ইন্টেন্সিটি, অর্থাৎ বর্ণালী রেখা অবশোষণ যে তীব্রতা এটা কমে যায়, একটা বৃদ্ধি পায়। হাইপারক্রমিক ইফেক্টে বৃদ্ধি পায় এবং হিপসোক্রমিকে ক্রমান্বয়ে হ্রাস পায়। এখানে আমরা এই যে একটা এটা ইউভি তোমার ভিজিবল বর্ণালী চিত্র দেখাইছি আমরা, এরকম পাওয়া যায়। আমরা প্রথমে বলেছিলাম যে ব্রড অর্থাৎ প্রশস্ত বর্ণালী রেখা পাওয়া যায়। ওয়েভলেন্থ এপাশে মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট এর বিপরীতে লেখচিত্র। এখানে দেখো এই যে চিত্র, এখন এই যে সর্বোচ্চ শোষণ ল্যামডা ম্যাক্সিমাম, এটা যদি এইদিকে যায় সেটাকে বলা হয় ব্লু শিফট বা হিপসোক্রমিক শিফট। আবার যদি তোমার রেডের দিকে যায়, এদিকে তরঙ্গ দৈর্ঘ্য, সেটাকে বলা হয় ব্যাথোক্রমিক শিফট বা রেড শিফট। আবার ইন্টেন্সিটি যদি বৃদ্ধি পায়, হাইপারক্রমিক ইফেক্ট। ইন্টেন্সিটি হ্রাস পেলে হাইপোক্রমিক ইফেক্ট। হাইপো, ইন্টেন্সিটি কম, অর্থাৎ এই সর্বোচ্চ চূড়াটা যদি নিচের দিকে নেমে আসে তাহলে সেই ক্ষেত্রে বলা হয় হাইপোক্রমিক ইফেক্ট। আর চূড়া যদি সর্বোচ্চ উপরের দিকে চলে যায় যেখানে থাকার কথা তাহলে হাইপারক্রমিক ইফেক্ট। তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ শোষণের চূড়া যদি এইদিকে হয় ব্যাথোক্রমিক শিফট বা রেড শিফট, বাম দিকে হলে ব্লু শিফট বা হিপসোক্রমিক শিফট বলা হয়। এটা দেখবা। আচ্ছা, তারপরে আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। আচ্ছা, তারপর আগামী ক্লাসে আমি আলোচনা করব এখানে যে ইলেকট্রনীয় বর্ণালীর উপর দ্রাবকের প্রভাব এবং কনজুগেশনের প্রভাব, অর্থাৎ দ্রাবক, সলভেন্ট এবং কনজুগেশন কি প্রভাব বিস্তার করে, গুরুত্বপূর্ণ প্রভাব আছে ইলেকট্রনীয় বর্ণালীর উপরে, সেটা আলোচনা করব। তারপর আরেকটি জিনিস আছে, উডওয়ার্ড ফিশার রুল এখানে আছে। উডওয়ার্ড ফিশার রুল মানে আমরা এই যে ল্যামডা ম্যাক্সিমাম বলছি যেটা সর্বোচ্চ শোষণ, থিওরিটিক্যালি দুইজন বিজ্ঞানী
এই শোষণের মান বিভিন্ন নিয়মকানুনের মাধ্যমে বের করেছেন এবং এই মানগুলি দেখা যায় পরীক্ষণীয় যৌগের মানের প্রায় কাছাকাছি হয় বা মিলে যায়। এই মানগুলো থেকে আমরা যৌগের গঠন সম্পর্কে ধারণা পেয়ে থাকি। তাহলে সেটা আগামী ক্লাসে, 2টা ক্লাস লাগবে, এই আগামীতে যখন নিব তখন আমরা প্রথমে পড়াবো হচ্ছে তোমার সলভেন্ট ইফেক্ট আর হচ্ছে কনজুগেশন ইফেক্ট। তারপরে যাব আমরা উডওয়ার্ড ফিশার যে রুল, নিয়ম ল্যামডা ম্যাক্সিমাম হিসাব করার, সেখানে যাব। তাহলে ঠিক আছে, সকলে ভালো থাকো এবং আমাদের ক্লাসগুলো ফলো করো, এই আর কি। যেহেতু পাওয়ার পয়েন্টে সুতরাং ক্লাসগুলো থাকবে, তখন দেখতে পারবা, এই আর কি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি।